সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমরা 22তম বিসিএস এর গণিত অংশ সলভ করতে যাচ্ছি। আজকে আমরা 1 থেকে 5 অংশ সলভ করব। যথারীতি আপনারা ধারাবাহিক যদি ভিডিও পেতে চান তাহলে কিন্তু আমার প্লেলিস্ট, ইউটিউবের প্লেলিস্ট ফলো করবেন এবং ফেসবুকে যদি কেউ ফলো করে থাকেন পেজে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। 1 নাম্বার ম্যাথে ছিল একটি সংখ্যা 650 থেকে যত বড় 820 থেকে তত ছোট। তো এই ধরনের ম্যাথ হলে কিন্তু শর্টকাট ব্যবহার করবেন। আর এটা শর্টকাট হচ্ছে সংখ্যা দুটো যোগ করবেন, যত বড় তত ছোট এরকম ম্যাথ থাকলেই সংখ্যা দুটো আপনি কি করবেন, যোগ করে 2 দা ভাগ করলে ওইটাই কিন্তু অ্যান্সার চলে আসবে। তো আমরা যদি 0 0 যোগ করলে 0 হবে, 5 আর 2 7, 8 আর 6 14, আর যদি 2 দা ভাগ করি 7 দুগুণা 14 আর 35 দুগুণা 70, সুতরাং এই যে 735 কিন্তু আমাদের অ্যান্সারে চলে আসবে। শর্টকাট অনেক সময় মনে থাকে না, অথবা আমরা রিটেন পরীক্ষার জন্য একই সাথে প্রিপারেশন নিতে গেলে আমাদের ডিটেলস করতে হয়। তো আমি সেটাও বুঝিয়ে দিচ্ছি যে একটি সংখ্যা 650 থেকে যত বড় 820 থেকে তত ছোট, সংখ্যাটি কত? তো আমরা জানি না সংখ্যাটি কত, আমরা ধরে নিই সংখ্যাটি এক্স। আচ্ছা, সংখ্যাটি যে এক্স ধরে নিলাম, বলছে 650 থেকে যত বড়, তাহলে এক্স অবশ্যই বড়। এখন কতটুকু বড়, যত বড় বলতে কতটুকু বড় সেটা আমরা বের করব। তাহলে এক্স থেকে যদি 650 বাদ দেই তাহলে যত বড় সেটা কিন্তু বের হয়ে আসবে। একইভাবে 820 থেকে তত ছোট, তাহলে এবার কিন্তু এক্সটা ছোট, কোনটা থেকে ছোট? 820 থেকে ছোট। তাহলে কতটুকু ছোট? তাহলে 820 থেকে আমি যদি এক্সটা বাদ দেই কতটুকু ছোট সেটা কিন্তু বের হয়ে যাবে। তাহলে এই দুটো সমান সমান হবে শর্ত অনুসারে। সেই ক্ষেত্রে দেখেন, এই এক্সটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে 2x সমান সমান 820 প্লাস 650, অতএব x সমান সমান হবে 820 প্লাস 650 ডিভাইডেড বাই 2। যেমনটাই যে এখানে ছিল যা 820 650 যোগ 2 ডিভাইডেড বাই 2, হিসাব করলে 735, এখানেও কিন্তু হিসাব করলে x এর মান 735 হবে। তো আপনারা এইভাবেও কিন্তু করতে পারেন। 2 নাম্বার যে ম্যাথটা আসছে এটা কিন্তু বিসিএস সহ প্রাইমারি, নিবন্ধন বিভিন্ন পরীক্ষা আমি দেখেছি, সলভ করেছি। আপনি একটু গুরুত্ব সহকারে কিন্তু বোঝার চেষ্টা করবেন যে এখানে কোনো পরীক্ষার্থী 80% গণিতে, 70% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো 60%। তো আমরা যদি একটু চিত্র আকারে যদি দেখতে চাই, ধরি এটা হচ্ছে আমাদের ম্যাথে 80% পাশ করলো, ওকে ফাইন। একইভাবে আর একটা ব্লক নিলাম আমি, সেটা হলো বাংলায় পাশ করছে কয় পার্সেন্ট, এটা হলো 70%। এখন উভয় সাবজেক্টে পাশ করছে কয় পার্সেন্ট? 60%। এর মানে বোঝা গেল যে 80% যারা ম্যাথে পাশ করেছিল তাদের আবার কেউ কেউ কিন্তু বাংলায়ও পাশ করেছিল, যে কারণে যে বাংলার জায়গাটা কিন্তু নিয়ে নিছে। আবার বাংলার দিকে যদি আমরা তাকাই, যে 70% যে বাংলায় পাশ করলো, এই 70%-এর কিছু সংখ্যক কিন্তু ম্যাথেও পাশ করেছিল। এটা হচ্ছে কমন জোন। তো আমরা এটুকুকে উভয় সাবজেক্টের জন্য বোথ সাবজেক্ট এরকম আমরা ধরে নিতে পারি। তো এখন যদি আমরা ম্যাথটা যদি ডিটেলসে করার চেষ্টা করি, আপনাদের শুধু বুঝালাম যে বেনচিত্র আকারে কিভাবে দেখানো যায়। আমরা যদি শুধু ম্যাথের কথা ভাবি, যে ওনলি ম্যাথ, শুধুমাত্র ম্যাথে পাশ করছে, তাহলে আমরা 80% থেকে উভয় সাবজেক্টে যে পাশ করছে তাদের বাদ দিয়ে দিলাম। তাদের বাদ দিয়ে শুধু ম্যাথে আমরা দেখব, তাহলে কিন্তু 20%। একইভাবে ওনলি বাংলায় যদি আপনি দেখতে চান যে শুধু বাংলায় পাশ করছে, গণিতে না বা অন্য কোনো বিষয়ে না, শুধু বাংলায়, সেক্ষেত্রে কিন্তু আমরা 70% থেকে যে উভয় বিষয়ে যে পাশ করছে তাদেরকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এখানে 10% দেখবো যে বাংলায় পাশ করছে। এখন পাশের ছাত্রদের যদি আমি লিস্ট তৈরি করি যে এক সাবজেক্টে পাস বা উভয় সাবজেক্টে পাস, সোজা কথা পাস শব্দটা আছে এরকম স্টুডেন্ট হলো আমরা দেখতে পাচ্ছি 20%, তারপরে আমরা দেখতে পাচ্ছি 10%, এরপরে উভয় বিষয় হলো 60%। অর্থাৎ এরা যে কোনো এক বিষয় অথবা উভয় বিষয়ে মোট পাস আমরা যোগ করলাম, তাহলে 60-এর পর 70 80 90, তাহলে 90% স্টুডেন্ট কিন্তু যে কোনো এক বিষয় বা উভয় বিষয়ে পাস করেছে। আর কোনো বিষয়ে পাস করতে পারে নাই, তাহলে স্টুডেন্ট ছিল আমাদের 100%। সেখান থেকে এই 90% হলো যে কোনো এক বিষয় বা উভয় বিষয়, অর্থাৎ পাস শব্দটা থাকলেই এই 90%-এর মধ্যে আমরা ধরে নিছি। তাহলে কোনো সাবজেক্টই পাস করে নাই, 100 থেকে এটা কিন্তু বাদ দিলেই বের হয়ে যাবে 10%, এটি কিন্তু আমাদের অ্যান্সারে আসবে। তো এটাও যথারীতি আমি শর্টকাট করে দিতে পারি। এই ধরনের ম্যাথ থাকলে এই যে 80% পাস, 70% পাস, আর যেটা উভয় বিষয়ে যে পাস করছে ওটা শুধু আপনি বাদ দিয়ে দিবেন, অর্থাৎ যে আলাদা আলাদা বিষয়গুলো যোগ করবেন আর উভয় বিষয় যে আছে সেটা বিয়োগ করে দিলেই কিন্তু দেখতে আমরা একটা মান পাবো। এখানে দেখেন 80, আর যে এখান থেকে কিন্তু 10 আসবে, তার মানে এখানে থাকবে 90%। তো এটি কিন্তু শুধু
পাশের হার, যে কোনো এক বিষয় বা উভয় বিষয় মোট পাশের হার। আর ফেলের হার বের করতে গেলে তাহলে 100 থেকে আমরা এই 90টা যদি 90% যদি বাদ দিই 100% থেকে, তাহলে কিন্তু 10% বেরিয়ে আসবে। এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। অর্থাৎ এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খ নাম্বারটা হবে রাইট অ্যান্সার। 3 নাম্বার ম্যাথটা আমি চাইলেই খুব দ্রুত সলভ করে দিতে পারতাম, কিন্তু আপনাদের ফ্যাক্টটা আমি বুঝিয়ে দিচ্ছি। অনেকেই শুধু যেমন ধরেন প্রথমেই 346 থেকে 31 বাদ দিবে। আমার প্রশ্ন হলো বাদটা দিচ্ছি কেন আমরা? পরবর্তীতে আবার আমরা সেই 346 থেকে 31 বাদ দিয়ে যে সংখ্যাটা পাবো তাকে আমরা ভাগ করে করে দেখব। তো এরকমটা আমরা কেন করি একটু বোঝার চেষ্টা করি। যেমন ধরেন এটা বোঝার জন্য আপনাকে আমি একটা 17কে মনে করেন ভাগ করতে দিলাম, বোঝার চেষ্টা করেন। কত দিয়ে ভাগ করতে বললাম? 3 দিয়ে ভাগ করতে বললাম। 3 দিয়ে যদি 17কে আপনি ভাগ করতে যান তাহলে কিন্তু আপনি সরাসরি ভাগ মিলাতে পারবেন না। যেমন এটা কিন্তু 3 5 কত হবে? 15 হবে। তাহলে বাকি থাকবে কত? 2। এখন এই যে 2, এই 2-এর জন্য কিন্তু ঝামেলা হচ্ছে। তো আমাদের এই যে অবশিষ্ট যে থাকে সেটা কিন্তু ঝামেলা তৈরি করে। তো আমরা একটা কাজ করতে পারি, যদি অবশিষ্টটা যদি আগে থেকেই যদি আমরা মূল সংখ্যা থেকে অর্থাৎ ভাজ্য থেকে যে 17 থেকে আগে থেকেই যদি আমরা ছেটে ফেলি, আগে থেকে যদি বিয়োগ করে ফেলি, তখন কিন্তু ভাগটা মিলে যাবে। বিশ্বাস হয় না? যেমন ধরেন যে 2টা যে ঝামেলা করতেছে, আমি যদি 17 থেকে আগে থেকে 2টা যদি বাদ দিয়ে দিতাম তাহলে কত হইতো বলেন তো? তাহলে 15 হইতো। এইবার 15 কিন্তু সরাসরি কিন্তু ভাগ করা যাইত 15কে। তার মানে যদি কখনো বলা হয় যে অবশিষ্ট থাকবে, তো ওই অবশিষ্টটা আমরা আগে থেকে এই জন্য কী করি? ভাগ মিলানোর জন্য আগে থেকে আমরা বিয়োগ করে দিই। আগে থেকে বিয়োগ করে দিলে যে সংখ্যাটা পাবো সেটাকে কিন্তু আমরা নিঃসন্দেহে ভাগ করতে পারবো। তো সেজন্য আমি যেটা করব যে 346 যা আছে, অবশিষ্ট যেহেতু 31 থাকতে হবে, আমি অবশিষ্টটা আগেই সরিয়ে ফেলছি। এই যে আমি আগে সরিয়ে ফেললে এখানে হবে 5, এখানে হবে 1, এখানে তার মানে 315। এখন এই যে অবশিষ্ট অংশটা যে আমি ফেলে দিলাম, এই যে এখানে যেরকম অবশিষ্ট অংশ ফেলে দিয়েছিলাম, তারপরে সরাসরি ভাগ করা গেল। তো তার মানে কি এই 315কে এখন সরাসরি ভাগ করা যাবে। এখন 315কে ভাগ করা যাবে এইরকম সংখ্যাগুলো আমরা এখান থেকে মানে আমাদের নিতে হবে। তো কোন কোন স্বাভাবিক সংখ্যা, তাহলে কোনটা কোনটা দিয়ে এই 315কে আমরা ক্লিয়ারলি ভাগ করতে পারবো, নিঃশেষে ভাগ করতে পারবো, সেই সমস্ত সংখ্যাই হবে আমাদের অ্যান্সার। এখন 315কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? শুধু কি একটা সংখ্যা দিয়ে ভাগ করা যাবে? না। যেমন ধরেন আপনাকে যদি বলি যে 8কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে? 8কে 2 দিয়ে ভাগ করা যাবে, 8কে 4 দিয়ে ভাগ করা যাবে, 8কে 8 দিয়ে ভাগ করা যাবে, 1 দিয়ে ভাগ করা যাবে। তার মানে একটা সংখ্যাকে অনেক সংখ্যা দিয়ে ভাগ করা যেতে পারে। তো এই যে একটা সংখ্যাকে অনেকগুলো সংখ্যা দিয়ে যে ভাগ করা যেতে পারে, এগুলোকে আমরা বলি গুণনীয়ক বা উৎপাদক। তাহলে আমাদের এখন 315কে ভাগ করা যায় এইরকম সংখ্যাগুলো বের করতে গেলে দ্যাট মিনস 315-এর গুণনীয়কগুলো বের করতে হবে। তো আমরা সেটা কীভাবে বের করতে পারি? এই যে 315 নিলাম, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কিন্তু আশা করি আমরা সেই সংখ্যাগুলো পাবো, উৎপাদকগুলো পাবো। তাহলে এটা আমরা কত দিয়ে ভাগ করি? 3 দিয়ে করি। 3 একে 3 আর 15 নিলে 5, এখানে কিন্তু একটা শূন্য হবে। অবশ্যই খেয়াল রাখবেন শিক্ষার্থী বন্ধুরা। এখানে আবার যদি আমরা 3 দিয়ে দিই, 3 3 এ 9 আর থাকলে 1, তাহলে 35 হবে। আবার 5 দিয়ে দিলাম, 5 7 35। তো এ থেকে বোঝা গেল যে 315কে আমরা কী কী দিয়ে ভাঙতে পারি। যেমন আমরা 1 দিয়ে তো ভাঙতে পারবোই, কারণ আপনি 315কে যদি ভেঙে লেখেন এইভাবে 1 গুণন 315 এইভাবে লিখতে পারবেন। দেন 2 দিয়ে যাবে না, আমরা এই প্যারামিটার দিয়ে বুঝবো যে কী কী দ্বারা ভাঙানো যাবে। 3 দিয়ে ভাঙানো যাবে। আমরা যদি 3 দিয়ে ভাঙাই তাহলে কিন্তু 105 হবে। এরপরে 7 দিয়ে ভাঙানো যাবে, এখানে যেহেতু 7 আছে, 7 দিয়ে ভাঙাইলে কত হবে? 3 5 15, 3 15 45, এখানে কিন্তু 45 হবে। একইভাবে 7-এর পর 3 3 9 গুণ করলে অর্থাৎ এক পাশে 9 হইলে অপর পাশে হবে 5 7 35, 35 দিয়ে ভাঙানো যাবে। তারপরে আমরা যদি 3 5 15 নেই, একটা সংখ্যায় 15 নিলাম, আর 3 7 21 নিলাম, এটা দিয়ে গুণ করলে কিন্তু 315 মিলবে। তাহলে এখন অ্যান্সার আমরা কি লিখবো? অ্যান্সারে কি যে 1 আসবে? 1 3 7 9 15 সবগুলোই আসবে? না, সবগুলোই নেওয়া যাবে না। যদিও 7 দিয়ে আপনি 315কে নিঃশেষিত বিভাজ্য করতে পারবেন, কিন্তু সমস্যা আছে। সমস্যাটা কোন জায়গায়? যে দেখেন 31 অবশিষ্ট থাকতে হবে, তাই না? তো আপনি যদি 7 দিয়ে ভাগ করেন তাহলে তো 31 অবশিষ্ট থাকবে না। কিভাবে থাকবে আমি আপনাকে বুঝাই। যেমন আপনি 7 নিলেন এখান থেকে বাছাই করে, আমি বলছি যে 7 দিয়ে ভাগ করা যাবে। তো সাপোজ 7 দিয়ে ভাগ করতে গিয়ে 346কে ভাগ করতে গেছেন, কিছু একটা রেজাল্ট আসছে, রেজাল্ট এসে অনেকক্ষণ ভাগ করে শেষে 31 অবশিষ্ট রইল। আমরা জানি যে 346কে ভাগ করতে গেলে কিন্তু 7 দিয়ে ভাগ করতে গেলে 31 অবশিষ্ট থাকবে। এখন খেয়াল করুন শিক্ষার্থী বন্ধুরা, 7 কিন্তু ছোট সংখ্যা 31-এর চাইতে, কাজে এটা তো অবশিষ্ট থাকবে না, এটা আবার ভাগ যাবে।
আবার যদি ভাগ যায়, যেমন 31 তো বড় সংখ্যা, 7 তো ছোট সংখ্যা, তাহলে 7 দুগুণা 14, 3 7 21, 4 7 28, আবার 4 বার যাবে। তাহলে তো যদি আবার ভাগ যায়, তাহলে তার অবশিষ্ট থাকবে না। এই জন্যেই যে অ্যান্সার যদিও এই 3 7 9 সবগুলোতেই যেহেতু অ্যান্সারে নেওয়া যায়, বাট 31 যেহেতু অবশিষ্ট থাকতে হবে, কাজেই 31-এর চাইতে এইখানে কোনো ছোট সংখ্যা আসতে পারবে না। অর্থাৎ যেই সংখ্যাটাই নেন না কেন সেই সংখ্যাটা যেন 31-এর উপরে হইতে হবে, নাহলে তো আবার ভাগ চলে যাবে। ওকে, এখন 31-এর চাইতে বড় সংখ্যাগুলো কোনগুলা? 21 না 35? ইয়েস, 35 আসবে আমাদের অ্যান্সারে, 45 আসবে, 105 আসবে, 315 আসবে। 31-এর চাইতে বড় হইলেই হয়। যেমন আপনি যদি এটা 35 নিতেন, 35 নিলে এখন কিন্তু এই যে দেখেন, যদি 35 অনেকক্ষণ মনে করেন অনেক যাবত ভাগ করছেন, শেষমেশ 31 আছে, এখন 35 দিয়ে কিন্তু আর 31-কে ভাগ করতে পারবেন না, সুতরাং 31 কিন্তু আসলে অবশিষ্ট থেকে যাবে। সেই কারণে এখানকার গুণনীয়কগুলো আমরা নিব, বাট 31-এর বড়গুলো আমাকে কিন্তু নিতে হবে। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার আসবে 35, 45, 105, 315। তো এই যে ক নাম্বারটা হবে আমাদের রাইট অ্যান্সার। তো আপনারা একটু দেখে নেবেন। এখানে যে 63 ছিল, আমার বোধহয় কোনো একটা মিসিং হয়েছে। ওই যে 5 দিয়ে যাইতো আর কি, এখানে আমরা 5 দিয়ে নিলে 5 দিয়ে নিলে দেখেন 3 7 21, আর এটা কত হয়? 3 21 কত হয় বলেন তো? 63 হয়, অর্থাৎ 5 গুণন 63। আমি আবার দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছিলেন কিনা, এখানে মিসিং করেছিলাম আমি একটাকে, যে 5 দিয়েও তো যাইতো এখানে, 5 গুণন 63 মিলে কিন্তু 315 হয়। সেক্ষেত্রে এই যে 63 কিন্তু আমাদের, এই যে 63 কিন্তু অ্যান্সারে আসবে। তো 35, 45, 63, 105, 315 সবগুলাই কিন্তু হবে। তো এই ম্যাথটা আসলে এত লম্বা কথা বললাম, আপনারা বিরক্ত হবেন না প্লিজ, কারণ আমরা শুধু ম্যাথ পারাটা না, সবসময় কিন্তু সেম ম্যাথ আমাদের দিবে না, যে কারণে আমাদের বেসিক কনসেপ্টটা বোঝা বেশি প্রয়োজন আমার মতে। আর আপনারা যদি মনে করেন যে না টাইম ওয়েস্ট হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনারা স্কিপ করে টেনে দেখতে পারেন। 4 নাম্বার যে ম্যাথটা ছিল, ছোট্ট একটা ম্যাথ, বাট একটু ট্রিকি ম্যাথ। যেরকম চোখের দেখাতেই আপনার মনে হতে পারে যে বিসিএসে তো অনেক তাড়াহুড়া করে আমাদের অ্যান্সার করতে হয়, বা প্রতিযোগিতামূলক চাকরিগুলোতে মনে হতেছে যে 380 টাকায় বিক্রি করছি, 20 টাকা লস গেছে, তাহলে 380 টাকায় লস যায় 20 টাকা, অতএব 1 টাকায় লস যায় 20/380, অতএব 100 টাকায় লস যায় 20 গুণন 100, শতকরা যেহেতু প্রকাশ করতে হবে 380, এরকম করলে হয়তো হয়ে যাবে কাটাকাটি করলে। কিন্তু না, এটাই হচ্ছে ট্রিক্স। বিসিএসে আপনাকে অনেক সময় সহজ ম্যাথ দিবে, কিন্তু সেখানে ট্রিকি ম্যাটার কাজ করবে। কীরকম ট্রিকি ম্যাটার? দেখেন, আপনি ব্যবসায় চালান খাটাইছেন কত, তার মানে চালান খাটান কাকে বলে? আপনি যে টাকা দিয়ে প্রোডাক্ট প্রথমে কিনে আনেন সেটাই তো আপনার চালান। তো অবশ্য সবসময় লাভ বা লস নির্ভর করে চালানের উপর, অর্থাৎ ক্রয় মূল্যের উপর। এই কারণে এটা কিন্তু এভাবে করলে হবে না। তো ক্রয় মূল্য কত? যেহেতু আপনি 20 টাকা লস খাইছেন, তার মানে কি আপনি যা যা কিনছিলেন তার থেকে 20 টাকা লস গেছে, তো আপনি কেনা, তাহলে মানে বেচলেন 380 টাকা, লস গেল 20 টাকা, তার মানে কি আরও 20 টাকা বেশি আসছিল জিনিসটার দাম আপনার কেনার সময়। তার মানে ক্রয় মূল্য ছিল কত? 400 টাকা। এখন এই যে চালান খাটাইছেন, এখান থেকে কিন্তু লাভ বা লস হিসাব করতে হবে। তার মানে 400 টাকায় লস হয়েছে 20 টাকা, অতএব 1 টাকায় লস হয়েছে 20/400 টাকা, অ্যান্ড দেন শতকরা, তাহলে 100 টাকা লস হয়েছে 20, আর উপরে হচ্ছে 100, তারপরে নিচে হচ্ছে 400, এটা কাটা, এটা কাটি, 4 5 20, পরে তাহলে 5% লস গেছে ওই লোকের। আমাদের অ্যান্সার হবে, রাইট অ্যান্সার হবে যে ঘ নাম্বারটা। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত? তো এই ধরনের ম্যাথ কিন্তু বিসিএস সহ নিবন্ধন, প্রাইমারি বিভিন্ন জায়গায় আমি সলভ করেছি, তো তারপরে করে দিচ্ছি। এই যে আমি বারবার এগুলো রিপিট করি কেন? কারণ এই ম্যাথগুলো হলো বেশি ইম্পর্টেন্ট, সেটা বোঝানোর স্বার্থে। এখন এটা আমরা শর্টকাট টেকনিকে খুবই দ্রুত মেলাতে পারি। সেটা হচ্ছে যে যদি বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বলে, তাহলে যে সংখ্যা দেওয়া থাকবে, যেমন 199 দেওয়া, তার সাথে আপনি 1 যোগ করবেন, যোগ করে 2 দা ভাগ করলেই কিন্তু যেটা অ্যান্সার আসবে, যেটা মান আসবে সেটাই অ্যান্সার, অর্থাৎ 200 আসবে, 2 দা ভাগ করলে এটা কিন্তু 100 হবে বৃহত্তম সংখ্যা। তো আমাদের এই যে বড় সংখ্যাটি কিন্তু বলছে, সুতরাং এই যে এইটা হবে। আর যদি ছোট সংখ্যা বলে, কি করবেন? ক্রমিক সংখ্যা মানে কি? যে 1-এর পর 2, 2-এর পর 3, 3-এর পর 4, এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা। সো বড়টা যদি 100 হয়, তাহলে ছোটটা অবশ্যই 99। অনেক সময় কিন্তু ছোট সংখ্যাও কিন্তু চাইতে পারে যে ছোট সংখ্যাটি কত। অনেকেই অবশ্যই এভাবে করে যে ছোট সংখ্যা চাইলে, যে 1 যেরকম যোগ করছিলেন বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে, ছোট সংখ্যার ক্ষেত্রে 1 বিয়োগ করে 2 দা ভাগ করবেন, সেক্ষেত্রে হবে 198, আর 2 দা ভাগ 99, এভাবে আসবে। তো আমার কাছে মনে হয় না যে এটা করার প্রয়োজন আছে, কারণ আপনি বড় সংখ্যাটা যখন নির্ণয় করলেন,
তাহলে যেহেতু ক্রমিক সংখ্যা তার আগের সংখ্যা তাহলে ছোট সংখ্যা হবে অর্থাৎ 99। যেমন যদি বলি যে ক্রমিক সংখ্যার ভিতরে বড় সংখ্যাটা 4, তাহলে ছোট সংখ্যা কত? অবশ্যই 3। আবার যদি বলে ক্রমিক সংখ্যার ভিতরে ছোট সংখ্যা 3, তাহলে বড় সংখ্যা কত? অবশ্যই 4। একটা নির্ণয় করলে আর একটা কিন্তু এমনিতেই নির্ণয় করা যায়। এরপরেও যদি কারো মনে হয় যে না আমি শর্টকাট অনেক সময় মনে থাকে না স্যার, আপনি একটু ডিটেলস করে দেন, বা রিটেনের জন্য একই সাথে প্রিপারেশন নিচ্ছি, আমাকে একটু সুন্দরভাবে করে দেন, ওকে, তাও করা যাবে। দুটি ক্রমিক সংখ্যা, তাহলে একটি যদি এক্স হয় একটা তাহলে x+1 হবে, খুবই স্বাভাবিক। এখন বলছে যে তাদের বর্গের অন্তর, তাহলে বড় সংখ্যার আগে বর্গ করি আমরা, এই বর্গ এবং ছোট সংখ্যার বর্গ অন্তর মানে বিয়োগফল কত বলছে? 199। অ্যান্ড দেন আমরা এখানে সূত্র প্রয়োগ করব, সেটা হচ্ছে a² + 2ab + b², তারপরে x² = 199। এরপরে এটা কাটা যাবে, তাহলে বাকি থাকবে এখানে 2x + 1 = 199। তারপরে 2x = এই এক ওই পাশে গেলে কি হবে? বিয়োগ হয়ে যাবে, 199 থেকে 1 বিয়োগ হবে। তারপরে আমরা 2x = 198 হবে। তারপরে x = কি হবে? 198কে 2 দিয়ে ভাগ হবে, তাহলে x এর মান হবে 99। এই যে তার মানে ছোট সংখ্যাটা কত? 99। যদিও আমাদের এখানে ছোট সংখ্যা চাওয়া হয় নাই। ছোট সংখ্যা যদি 99 হয়, সেক্ষেত্রে বড় সংখ্যা হবে তার সাথে 1 যোগ, তার মানে বড় সংখ্যা হবে 100। এভাবে আপনি ডিটেলসও করতে পারেন, নো প্রবলেম, আপনি যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো আজকে এই ছিল আমার আজকের ক্লাস। তো 5টা ম্যাথ আমরা সলভ করেছি। যথারীতি পরবর্তী ম্যাথগুলো নিয়ে আমি খুব দ্রুতই আপনাদের সামনে আসব। আমার ভিডিওগুলো যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে, তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং সম্ভব হলে লাইক, কমেন্ট বা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।